আচ্ছা, বাংলা বললেই আমাদের চোখে ঠিক কি ভাসে? সবুজ ধানক্ষেত, আঁকাবাঁকা নদী, ইলিশ মাছ কিংবা মিষ্টি দই। কিন্তু এই চেনা ছবির নিচেও যে আরও একটা ছবি আছে, সেটা কি আমরা জানি? পলিমাটির নরম আস্তরণের ঠিক নিচেই ঘুমিয়ে আছে এক অন্য বাংলা, যার গল্প হাজার বছরেরও বেশি পুরনো। যদি প্রশ্ন করা হয় বাংলার নগর বা শহরগুলোর বয়স ঠিক কত, আমাদের বেশিরভাগেরই ধারণা হয়তো কয়েকশো বছর হবে, খুব বেশি হলে সুলতানি বা মোঘল আমল থেকে শুরু। কিন্তু এই ধারণাটা কি আসলেই সত্যি? যদি বলি আসল গল্পটা এর চেয়েও অনেক অনেক বেশি প্রাচীন, তাহলে চলুন একটা টাইম মেশিনে চড়ে বসা যাক। আমরা একদম পিছিয়ে যাব আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে, সেই সময় যখন বাংলার বুকে গড়ে উঠেছিল সুপরিকল্পিত নগর, দুর্ভেদ্য সব দুর্গ আর বিশ্বজুড়ে বাণিজ্যের জন্য বন্দর। তো আমাদের এই টাইম ট্রাভেলের প্রথম পর্বে আমরা দেখব বাংলার সেই সব প্রাচীন নগরী যেগুলো ক্ষমতা, ঐশ্বর্য আর শিল্পকলায় ছিল এক কথায় অনন্য। আমাদের প্রথম গন্তব্য হল আজকের বগুড়ার মহাস্থানগড়। তবে আমরা যখনকার কথা বলছি তখন এর নাম ছিল পুন্ড্রনগর। করতোয়া নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই দুর্গ নগরীটাই এখন পর্যন্ত আবিষ্কৃত বাংলার সবচেয়ে পুরনো শহর। দেখুন, পুন্ড্রনগর কিন্তু শুধু একটা সাধারণ শহর ছিল না, এটা ছিল বিশাল মৌর্য সাম্রাজ্যের একটা প্রাদেশিক রাজধানী, একটা স্ট্র্যাটেজিক অ্যাডমিনিস্ট্রেটিভ হাব। প্রায় ২৩০০ বছর আগে সম্রাট অশোকের সময়ে এটাই ছিল এই অঞ্চলের ক্ষমতার কেন্দ্রবিন্দু। আর এই বিশাল সাম্রাজ্যের একটা প্রমাণ পাওয়া গেল জানেন তো, একদম হঠাৎ করে ১৯৩১ সালে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল ছোট্ট একটা চুনাপাথরের ফলক, আর তাতে ব্রাহ্মী লিপিতে যা লেখা ছিল তা প্রাচীন বাংলা সম্পর্কে আমাদের সব ধারণাই বদলে দিল। একবার ভাবুন তো, আজ থেকে প্রায় ২৩০০ বছর আগে এই বাংলায় দুর্ভিক্ষ বা যে কোনো আপৎকালীন সময়ে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য রাষ্ট্রীয়ভাবে শস্য আর টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা ছিল। পুন্ড্রনগর ছিল এক অবিশ্বাস্য রকমের উন্নত শাসন ব্যবস্থার কেন্দ্র। আচ্ছা, ক্ষমতার কেন্দ্র তো দেখা হলো, এবার চলুন বাংলার সেই শহরে যেটা ছিল সারা বিশ্বের সঙ্গে যোগাযোগের একটা গেটওয়ে। আমাদের এবারের গন্তব্য নরসিংদীর ওয়ারি বটেশ্বর। এখানে যা যা পাওয়া গেছে তা এক কথায় অবিশ্বাস্য। হাজার হাজার সেমি প্রেশাস পাথরের পুঁথি, পাঞ্চমার্কড সিলভার কয়েন, এমনকি রোমান ডিজাইনের মাটির পাত্র মিলেছে। সবচেয়ে আশ্চর্য জিনিসটা হল ইন্দো প্যাসিফিক গ্লাস বিডস, যা সরাসরি প্রমাণ করে যে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে রোমান সাম্রাজ্য পর্যন্ত এই শহরের বাণিজ্যিক যোগাযোগ ছিল। আর এখান থেকেই একটা দারুণ রহস্যের জন্ম হয়। অনেক প্রত্নতাত্ত্বিক এখন মনে করেন প্রাচীন গ্রিক ভূগোলবিদ টলেমি তার মানচিত্রে সোনাগড়া নামে যে কিংবদন্তির এক বন্দরের কথা উল্লেখ করেছিলেন, এই ওয়ারি বটেশ্বরী হতে পারে সেই হারিয়ে যাওয়া নগরী। এবার আমরা আর একটা আশ্চর্য নগরীর খোঁজে যাব, যদিও এর জন্য আমাদের সীমান্তটা পার হতে হবে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় মাটির নিচে ঘুমিয়ে আছে রহস্যময় নগরী চন্দ্রকেতুগড়। এই শহরের শিল্পকর্ম যেমন অসাধারণ, তেমনি এর যোদ্ধাদের বীরত্বের গল্প একসময় পৌঁছে গিয়েছিল সুদূর গ্রিস পর্যন্ত। প্রাচীন ঐতিহাসিকরা লিখে গেছেন, বিশ্বজয়ী আলেকজান্ডার দ্য গ্রেট যখন ভারতবর্ষ আক্রমণ করেন, তখন এই বাংলার গঙ্গারিদ্ধি নামে এক জাতির বিশাল হস্তি বাহিনীর কথা শুনে তিনি রীতিমতো ভয় পেয়েছিলেন এবং আর সামনে এগোনোর সাহস করেননি। অনেক গবেষকেরই ধারণা চন্দ্রকেতুগড়ই ছিল সেই বীর জাতির এক প্রধান কেন্দ্র। ভাবা যায়? তো প্রাচীন যুগ থেকে এবার আমরা একটা লম্বা লাফ দেব, সোজা চলে যাব অষ্টম শতকে। সেই সময়ে যখন ইউরোপে চলছে তথাকথিত অন্ধকার যুগ, তখন বাংলা হয়ে উঠেছিল জ্ঞান, বিজ্ঞান আর দর্শনের এক আন্তর্জাতিক কেন্দ্র। একদিকে দেখুন নওগাঁর পাহাড়পুর, যার আসল নাম সোমপুর মহাবিহার। পাল রাজা ধর্মপালে তৈরি জায়গাটা ছিল তৎকালীন এশিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। তিব্বত, চীন, মায়ানমার থেকেও শিক্ষার্থীরা এখানে পড়তে আসত। আর অন্যদিকে কুমিল্লার ময়নামতির শালবন বিহার ছিল সমতট রাজ্যের প্রাণকেন্দ্র, যেটা বিশেষ করে ব্রোঞ্জ ভাস্কর্য আর মেটালার্জির জন্য বিখ্যাত ছিল। মানে এগুলোকে শুধু মন্দির বা উপাসনালয় ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। এদের নিজস্ব লাইব্রেরি ছিল, রান্নাঘর ছিল,
এমনকি ছিল উন্নত স্যানিটেশন সিস্টেম। এক কথায় এগুলো ছিল জ্ঞানের স্বয়ংসম্পন্ন নগরী, অনেকটা আজকের দিনের আধুনিক ইউনিভার্সিটি ক্যাম্পাসের মতো। প্রাচীন যুগের পর এবার আমরা ঢুকছি মধ্যযুগে। আমাদের এবারের গন্তব্য গৌড়, সুলতানি বাংলার সুবিশাল রাজধানী। এর উত্থান যেমন ছিল স্পেকটাকুলার, পতনটাও ছিল ঠিক ততটাই নাটকীয়। 1-2 বছর নয়, প্রায় 500 বছর ধরে গৌড় ছিল বাংলার ক্ষমতার কেন্দ্র। এর অসাধারণ স্থাপত্য আর ধনসম্পদের কথা শুনে পর্তুগিজ বণিকরাও অবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু প্রকৃতির রুদ্র রূপের কাছে মানুষের সব পরিকল্পনা যে মাঝে মাঝে হেরে যায়। 1575 সালের দিকে গঙ্গা নদী হঠাৎ তার গতিপথ বদলে ফেলে, আর তার পরপরই শহরে ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর প্লেগ। এক সময়ের কোলাহলপূর্ণ জমজমাট গৌড় রাতারাতি একটা পরিত্যক্ত ভুতুরে নগরীতে পরিণত হল, আর ধীরে ধীরে জঙ্গলে ঠেকে গেল। একটা গোটা সভ্যতা যেন চোখের পলকে হারিয়ে গেল। আমাদের এই সফরের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবার দেখব কিভাবে বাংলার সেই প্রাচীন বাণিজ্য ঐতিহ্য মসলিনের হাত ধরে এক নতুন রূপ পেয়েছিল, আর কিভাবে সেই গল্পের একটা করুণ সমাপ্তি ঘটে। ইশাখার রাজধানী সোনারগাঁও একসময় ছিল বিশ্ববিখ্যাত মুসলিম বাণিজ্যের কেন্দ্র। পরে 19 শতকে এই সোনারগাঁওয়ের বুকেই মুসলিম ব্যবসায়ীরা গড়ে তোলেন এক অভিজাত শহর পানামনগর। এখানকার বাড়িগুলোতে ইউরোপীয় আর মুঘল স্থাপত্যের এক অদ্ভুত সুন্দর মিশ্রণ দেখা যায়। কিন্তু 47-এর দেশভাগের পর এর ধনী হিন্দু বণিকরা চলে গেলে একসময় প্রাণচঞ্চল পানামনগর এক নিস্তব্ধ বিষণ্ণ সুন্দর ভুতুরে শহরে পরিণত হয়। পুণ্ড্রনগরের সেই প্রাচীন দেয়াল থেকে পানামনগরের এই পরিত্যক্ত বাড়ি, কি দীর্ঘ একটা পথ, তাই না? এই শহরগুলো আসলে শুধু কিছু ইটের স্তূপ নয়, এগুলো আমাদের ডিএনএতে মিশে থাকা স্মৃতির ফসিল, আমাদের শেকড়ের সন্ধান। তাহলে এই হারিয়ে যাওয়া শহরগুলো আমাদের ঠিক কী শেখায়? শেখায় যে নদী যেমন সভ্যতা গড়তে পারে তেমনি ভাঙতেও পারে। শেখায় যে বাংলা হাজার হাজার বছর ধরেই একটা গ্লোবাল ট্রেড হাব ছিল। আর সবচেয়ে বড় কথা হলো, এই ধ্বংসাবশেষগুলো আমাদের এক সমৃদ্ধ আর রেজিলিয়েন্স সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন? আমাদের এই অমূল্য ঐতিহ্যগুলো আজ মারাত্মকভাবে বিপন্ন। অবহেলা, দখলদারিত্ব আর ক্লাইমেট চেঞ্জের কারণে মাটির নিচের ইতিহাস মাটির নিচেই হারিয়ে যাচ্ছে, আর যেগুলো উপরে আছে সেগুলো ভেঙে পড়ছে। ইতিহাস আমাদের আয়নার মতো, যা আমাদের অতীত দেখিয়ে ভবিষ্যতের পথ চিনতে সাহায্য করে। মহাকালের বুকে খোদাই করা এই পদচিহ্নগুলো পুরোপুরি মুছে যাওয়ার আগেই এদেরকে জানা এবং রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। প্রশ্নটা খুব সহজ, আমাদের পূর্বপুরুষরা তো তাদের কীর্তি রেখে গেছেন, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি?